ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যে হবে তাতে যে মান 3-এর যে প্রশ্নগুলো থাকবে, সেই মান 3-এর প্রশ্ন মাত্র 5 থেকে 6টা তোমাদেরকে বলে দিব। এই 5 থেকে 6টা প্রশ্নের উত্তর তোমরা যদি পড়ে রাখতে পারো, আশা করি তোমরা এখান থেকে প্রত্যেককে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে আমি উত্তরগুলো বলে দিব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যে প্রশ্নগুলো রেখেছি তার উত্তরগুলো রেখেছি, তোমরা প্রত্যেকে বোঝার চেষ্টা করো। ওকে, ভালোবাসে ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল দোস্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকো। তাহলে শুরু করছি আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, রেনেসাঁস বলতে কি বোঝো? দেখো, রেনেসাঁস বলতে কি বোঝো, উত্তরটা পড়ে দিচ্ছি তোমাদের সামনে। রেনেসাঁস বা নবজাগরণ ছিল ইউরোপের ইতিহাসের মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণের মধ্যবর্তীকালীন এক সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আন্দোলন। ইতালিতে এই আন্দোলনের সূত্রপাত হয়। রেনেসাঁস কথাটির অর্থ হলো পুনর্জন্ম। এই সময়কালে ইউরোপে শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং দর্শনের ক্ষেত্রে নতুন ধারণা ও শৈলীর বিকাশ ঘটে। এই সময়কালে মানুষ মধ্যযুগীয় চিন্তা থেকে বেরিয়ে এসে নতুন জ্ঞান অভিজ্ঞতার দিকে মনোনিবেশ করে। এর ফলে ইউরোপের এক নতুন সংস্কৃতি ও সামাজিক পরিবর্তন আসে। রেনেসাঁসের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, দেখো পরপর পয়েন্টগুলো বলে দিচ্ছি। মানবতাবাদ, এই সময়কালে মানুষ নিজেদের গুরু ও মূল্য বুঝতে শুরু করে এবং ব্যক্তি স্বাধীনতা ও মানব কল্যাণের উপর জোর দেয়। 2 নম্বর পয়েন্ট, দেখো শিল্পকলা ও সাহিত্যের বিকাশ। রেনেসাঁসের সময়কালে বিখ্যাত শিল্পী ও সাহিত্যিকদের আবির্ভাব ঘটে, যারা তাদের কাজের মাধ্যমে মানব জীবনের সৌন্দর্য ও গভীরতাকে তুলে ধরেন। 3 নম্বর পয়েন্ট দেখো কি আছে, বিজ্ঞানের অগ্রগতি। এই সময়কালে নতুন বৈজ্ঞানিক পদ্ধতি ও আবিষ্কারগুলির মানুষের জ্ঞান ও বিশ্ব সম্পর্কে তাদের ধারণাকে পরিবর্তন করে দেয়। নেক্সট পয়েন্ট, নতুন ভৌগোলিক আবিষ্কার। ইউরোপীয়রা নতুন সমুদ্রপথ আবিষ্কার করে এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে। এর ফলে ইউরোপের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন হয়। রেনেসাঁস ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই সময়কালে মানুষের চিন্তা ভাবনা ও জীবনযাত্রার যে পরিবর্তন আসে তা আধুনিক ইউরোপের ভিত্তি স্থাপন করে। দেখো, এখানে যে সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তরগুলো রেখেছি, তোমরা যদি এর পিডিএফটা নিতে চাও তাহলে কমেন্ট বক্সে তার লিঙ্কটা দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো, নেক্সট প্রশ্ন পড়ে দিচ্ছি, তার উত্তরটা আলোচনা করেছি। দেখো, কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা বলা হয়? দেখো, অ্যান্সারটা করে দিচ্ছি। জন উইক্লিফকে ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা বলা হয়। এর কারণ হলো, দেখো পরপর পয়েন্টগুলো আলোচনা করে দিচ্ছি। অগ্রদূত জন উইক্লিফ ছিলেন ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম দিকের একজন প্রবক্তা। তিনি 14 শতকে ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভুল শিক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার সাহসী পদক্ষেপগুলির মার্টিন লুথার এবং অন্যান্য সংস্কারকদের জন্য পথ প্রশস্ত করেছিল। বাইবেলের অনুবাদক উইক্লিফ প্রথমে ব্যক্তি যিনি বাইবেলকে ল্যাটিন থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। এর ফলে সাধারণ মানুষ ধর্মগ্রন্থ পড়তে ও বুঝতে সক্ষম হয় এবং চার্চের ভুল শিক্ষা সম্পর্কে সচেতন হতে পারে। শিক্ষাবিদ ও লেখক। দেখো, উইক্লিফ ছিলেন একজন প্রভাবশালী শিক্ষাবিদ ও লেখক। তিনি তার লেখনীর মাধ্যমে ধর্মীয় কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করেন। জন উইক্লিফের অবদান ধর্ম সংস্কার আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার চিন্তা ও কাজ পরবর্তীকালে ইউরোপের ধর্মীয় ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল। নেক্সট প্রশ্ন, সোফিস্ট কারা? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সোফিস্ট ছিলেন প্রাচীন গ্রিসের শিক্ষক এবং দার্শনিকের একটি গোষ্ঠী। তারা মূলত অলঙ্কার শাস্ত্র, যুক্তিবিদ্যা, দর্শন শিক্ষা দিতেন। সোফিস্টরা মনে করতেন যে সত্য আপেক্ষিক এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। তাদের মতে কোনো কিছুই পরম সত্য নয়। তারা বিভিন্ন বিষয়ে বিতর্ক করতে পারদর্শী ছিলেন এবং তাদের যুক্তি তর্ক প্রায় জটিল এবং বিভ্রান্তিকর হতো। কিছু বিখ্যাত সোফিস্ট যাদের নাম আলোচনা করেছি, দেখো প্রোটাগোরাস, জর্জিয়াস আর থ্রেসিমেকাস।
সফিস্টদের কিছু বৈশিষ্ট্য। দেখো, আপেক্ষিকবাদ, তারা মনে করতেন যে সত্য ব্যক্তি ও পরিস্থিতির উপর নির্ভরশীল। যুক্তির প্রাধান্য, তারা যুক্তি ও বিতর্কের মাধ্যমে যে কোনো বিষয়কে প্রমাণ করতে বা খণ্ডন করতে পারতেন। শিক্ষক, তারা ছিলেন বিভিন্ন বিষয়ের শিক্ষা দিতেন এবং তাদের ছাত্রদের দক্ষ বক্তা ও যুক্তিবাদী হতে সাহায্য করতেন। দেখো, এই পয়েন্টগুলো তোমরা কিন্তু অ্যাড করতে পারো। নেক্সট প্রশ্ন কি আছে, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে আরেকবার মনে করে দিই যে এখানে যে কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে তোমরা যদি পড়ে রাখতে পারো, তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় প্রত্যেককে এখান থেকে 3টা প্রশ্ন কিন্তু কমন পাবে। পাশাপাশি তোমাদেরকে উত্তরটাও আমি দিয়ে দিলাম, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও এবং বারবার তোমরা এর উত্তরগুলো পড়ো। দেখো কি আছে, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? অ্যান্সারটা করে দিচ্ছি। বিজ্ঞান বিপ্লব বলতে বোঝায় 1543 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ইউরোপে সংগঠিত ধারাবাহিক আবিষ্কার ও উদ্ভাবনের ফলে বিজ্ঞানের যে অভূতপূর্ব অগ্রগতি হয়েছিল তাকে। এই সময় নতুন বৈজ্ঞানিক তত্ত্ব, পদ্ধতি এবং প্রযুক্তির উদ্ভাবিত হয়, যা বিশ্ব সম্পর্কে মানুষের ধারণাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। বিজ্ঞান বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দেখো পরপর বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। নতুন বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভাবন, এই সময়কালে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তির উপর নির্ভর করে নতুন বৈজ্ঞানিক পদ্ধতি গড়ে ওঠে। এই পদ্ধতি বিজ্ঞানকে আরও বেশি নির্ভরশীল ও বস্তুনিষ্ঠ করে তোলে। প্রাচীন ধারণাগুলির পরিবর্তন, দেখো বিজ্ঞান বিপ্লবের সময় এরিস্টটল এবং টলেমির মতো প্রাচীন দার্শনিকদের অনেক ভুল ধারণা প্রমাণিত হয়। কপার্নিকাস সৌরকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন, যা পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্রে থাকার ধারণাটি ভুল প্রমাণ করেন। গণিত ও জ্যোতির্বিদ্যার উন্নতি, এই সময় গণিত ও জ্যোতির্বিজ্ঞানের ব্যাপারে ব্যাপক উন্নতি হয়। গ্যালিলিও টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের নতুন চিত্র তুলে ধরেন এবং কেপলার গ্রহের গতি সম্পর্কে নতুন সূত্র আবিষ্কার করেন। পদার্থবিজ্ঞান ও রসায়নের অগ্রগতি, নিউটন গতি ও মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন, যা পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। এছাড়াও এই সময় রাসায়নিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। প্রযুক্তিগত উদ্ভাবন, বিজ্ঞান বিপ্লবের ফলে অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়, যেমন টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, থার্মোমিটার ইত্যাদি। এই প্রযুক্তিগুলি বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, বিজ্ঞান বিপ্লবের প্রভাব। বিজ্ঞান বিপ্লব মানুষের জীবনযাত্রায় এবং চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলেছিল। এটি আধুনিক বিজ্ঞানের জন্ম দেয় এবং জ্ঞান ও তথ্যের গুরুত্বকে তুলে ধরে। এই বিপ্লবের ফলে মানুষ প্রকৃতির রহস্য উন্মোচন করে এবং নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয়। বিজ্ঞান বিপ্লব আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করে, যা আজ আমাদের জীবনকে প্রভাবিত করে চলছে। প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? দেখো অ্যান্সারটা আলোচনা করে দিচ্ছি। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু ছিল রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, আইন, কূটনীতি এবং যুদ্ধ কৌশল। এটি মূলত একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ, যা মৌর্য সাম্রাজ্যের সময়কালে রচিত হয়েছিল। এই গ্রন্থে তৎকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তুগুলি হলো, দেখো রাজা ও রাষ্ট্রের দায়িত্ব, একজন রাজার কেমন হওয়া উচিত, তার কি কি দায়িত্ব পালন করা উচিত এবং কীভাবে একটি রাষ্ট্র পরিচালনা করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেক্সট পয়েন্ট, অর্থনীতি, কৃষিকাজ, বাণিজ্য, শিল্প এবং কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি কীভাবে করা যায় সে সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আইনি বিচার, বিভিন্ন ধরনের আইন এবং অপরাধের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। কূটনীতি, অন্যান্য রাজ্যের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত, কীভাবে মিত্র তৈরি করতে হয় এবং কীভাবে শত্রুদের মোকাবিলা করতে হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে যুদ্ধ কৌশল, যুদ্ধ কীভাবে করতে হয়, কীভাবে শত্রুদের পরাজিত করতে হয় এবং কীভাবে নিজেদের রাজ্যকে রক্ষা করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নেক্সট পয়েন্ট, অর্থশাস্ত্র শুধু একটি প্রাচীন গ্রন্থ নয়, এটি আজও রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি এবং কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই গ্রন্থে উল্লেখিত নীতিগুলি আধুনিক রাষ্ট্রেও প্রয়োগ করা যেতে পারে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ভক্তিবাদ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভক্তিবাদ কি? দেখো, ভক্তিবাদ হলো ঈশ্বর বা কোনো বিশেষ দেবতা বা গুরুর প্রতি গভীর ভক্তি, প্রেম ও আত্মবিনোদনের একটি আধ্যাত্মিক পথ। এই পথে ভক্ত ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ করে এবং তার প্রতি নিঃস্বার্থ প্রেম ভক্তি প্রদর্শন করে। ভক্তিবাদ মনে করে যে ঈশ্বরের প্রতি আন্তরিক প্রেম ও ভক্তি মুক্তি বা মোক্ষম লাভের একমাত্র পথ। ভক্তিবাদ বিভিন্ন ধর্ম সংস্কৃতে পরিচালিত আছে, তবে এর মূল ধারণা একই থাকে। ভক্তিবাদে ঈশ্বরের প্রতি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই পথে ভক্ত ঈশ্বরের নাম জপ, কীর্তন, প্রার্থনা এবং ধ্যান এর মাধ্যমে তার সান্নিধ্য লাভের চেষ্টা করে। ভক্তিবাদ মানুষের জীবনের শক্তি, আনন্দ এবং আধ্যাত্মিক তৃপ্তি নিয়ে আসে। এটি মানুষকে ঈশ্বরের প্রতি প্রেম বিশ্বাস স্থাপন করতে এবং একটি অর্থনৈতিক জীবন যাপন করতে উৎসাহিত করে। ভক্তিবাদ সমাজের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় সাহায্য করে। কয়েকজন ভক্তিবাদী নেতা ছিলেন রামানুজ, শঙ্করাচার্য, রামানন্দ, নামদেব, কবির, গুরু নানক প্রমুখ। এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তোমরা যদি এই কটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখতে পারো, আশা করি তোমরা এখান থেকে প্রত্যেককে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে এই PDF লিঙ্কটা দেওয়া আছে, তোমরা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।